চেম্বারে রোগী দেখে বাড়ির দিকে ফিরছিল ডাক্তার অনিক সরকার। সারাদিন রোগী দেখে শরীরটা আর ভালো লাগছিল না তার। দ্রুত বাড়ির দিকে পা বাড়ালো অনিক। বাড়ির দরজায় পৌঁছে দেখল পোস্ট বক্সে একটা চিঠি রাখা। সারাদিনের কাজের চাপে চিঠিটা খুলতে ইচ্ছা করছিল না অনিকের। চিঠিটা ব্যাগে রেখে ঘরের দিকে গেল অনিক। রাতে খাওয়া দাওয়া শেষ করে কাজের ঘরের টেবিলে বসে ব্যাগ থেকে চিঠিটা বের করল অনিক। খাম খুলে চিঠিটা খুলে দেখল বাবার চিঠি। বাবা লিখেছেন পলাশপুরের দেশের বাড়ি থেকে। অনেক কথায় চিঠির পাতাটি ভরা। তিনি লিখেছেন, বাবা অনিক, অনেক দিন তুমি দেশে আসো নাই। জানি তুমি এখন অনেক বড় ডাক্তার। রোগীদের ভিড় নিয়ে ব্যস্ততায় দিন কাটে তোমার। তোমার যেমন পসার ভালো, তেমন তোমার রোগীরাও বিত্তবান। ফলে তোমার অর্থাগামের কোনো অসুবিধা নাই। বৌমা ও নাতিকে নিয়ে তোমার খুব ভালোভাবেই দিন যাপন হচ্ছে। চিঠির মাঝামাঝি অংশে তিনি লিখেছেন, আমাদের পলাশপুরে কলেরার মড়ক লেগেছে। তুমি তো জানোই, গ্রামের সব মানুষই গরিব। চাষবাস ও দিনমজুরি করে অনেক কষ্টে তাদের দিন কাটে। অভাবের জন্য রোগের কোনো চিকিৎসাই তারা কোনোদিনই করে উঠতে পারে না। ভগবান ছাড়া তাদের দেখার আর কেউই নেই। তুমি বড় ডাক্তার, ভেবেছিলাম এই গরিব গ্রামের মানুষের কিছু কাজে লাগবে। ভগবানের ইচ্ছে তা তো আর হলো না। শেষের লাইনগুলোতে এখানে ওখানে কিছুটা অস্পষ্টতা। হয়তো কোনো কারণে দু এক ফোঁটা জল পড়ে থাকবে। অনেক চিঠি পড়তে পড়তে কিছুটা মোহবিষ্ট হলেন। বাবার চিরদিনের ইচ্ছা ছিল সে পড়াশোনা করে ডাক্তার হোক। বিশেষ করে তার মা যখন সামান্য অসুখে বিনা চিকিৎসায় মারা যায়, তখন তার বাবা বলেছিলেন, বাবা তুই অবশ্যই ডাক্তার হবি, আর এই গরিব গ্রামের মানুষদের দেখবি, ভগবান তোর মঙ্গল করবে। সেসব অনেক কিছুই করেনি। ডাক্তারি পাশ করে সে বিদেশে চলে গিয়েছিল। সেখান থেকে ডিগ্রি নিয়ে ফিরে এসে কলকাতায় সেটেলড হয়েছে। অনেকের মনে হলো চিঠির শেষ লাইনগুলো বাবা বোধহয় কিছুটা অভিমান নিয়ে লিখে থাকবেন। বাবার নৈতিকতাবোধ অনেক বেশি। সেই বোধ থেকে কথাগুলো লিখতে গিয়ে কি তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল চিঠির উপর পড়েছিল? অনেক অনেক কিছুই ভাবতে লাগলো। বাবার চিঠির সর্বশেষ ছত্র, বাবা অনিক, পলাশপুরের এই মড়কের দুর্দিনে তুমি কি অন্তত কয়েকদিনের জন্য হলেও আসতে পারো না? ইতি বাবা ভবাতরণ সরকার। অনেক চিঠিটা পড়ে বাবার কথা মনে করে কিছুটা বিমর্ষ হলো। সত্যি বহুদিন তার পেশাগত ব্যস্ততায় বাবার কোনো খোঁজই নেয়নি সে। বাবা চিঠিটা না লিখলে পলাশপুরের মড়কের কথা জানতেও পারত না সে। পরের দিন বিকালবেলায় কি মনে হতে অনেক ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে স্ত্রীকে বলল, আমি আজই পলাশপুর যাচ্ছি, বাবার কাছ থেকে ঘুরে আসি। ওখানকার অবস্থা ভালো নয়। পাড়ায় পাড়ায় কলেরার মড়ক। এই অবস্থার ভেতর বাবাকে সেখানে ফেলে রাখা চলে না। বাবাকে সঙ্গে নিয়ে কালই ফিরে আসব। অনেক বেরিয়ে পড়ল। তবে নিজের গাড়ি নিল না। একে বর্ষাকাল, গ্রামের রাস্তাঘাটের অবস্থা আজও সেই পুরনো আমলের মতো। না হয়েছে তেমন রাস্তা, না এসেছে কারেন্ট। অনেকটাই ভাবল গাড়ি না নিয়ে ট্রেনে চেপে যাবে। ট্রেনে 1.5 ঘন্টা, তারপর রিক্সা ভ্যানে আধ ঘন্টা, সব মিলে ওই ঘন্টা 2 রাস্তা। এই সহজ হিসাব সবসময় সহজে মেলে না। স্টেশনে গিয়ে কিছুক্ষণ দাঁড়াতেই ট্রেনটা এলো। ট্রেনে উঠে পড়ল অনিক।
কয়েকটা স্টেশনে গিয়ে ট্রেনটা হঠাৎ দুই স্টেশনের মাঝ বরাবর দাঁড়িয়ে গেল। এক পশলা ঝড়ও হয়ে গেল এর মধ্যে। ঝড় থামতেই লোকমুখে শোনা গেল একটা গাছের বড়সড় ডাল রেল লাইনের উপর ভেঙে পড়ে পথ আটকেছে। অগত্যা অন্যান্য যাত্রীদের মতো অনেকও অসুবিধার মধ্যে পড়ল। রাস্তা পরিষ্কার হলে একসময় ট্রেন ছাড়ল। অনেক যখন স্টেশনে পৌঁছালো তখন ঘড়িতে রাত 9টা। রাত 9টা এমন কিছু নয়, তবে এরকম ঝড় বাদলের দিনে এই পাড়াগাঁয়ের স্টেশনে তা অনেক রাত। অনেক স্টেশন থেকে নেমে কিছুটা এগিয়ে গেল ভ্যান ধরার জন্য। কিন্তু কোথায় ভ্যান? যারা ভ্যান নিয়ে অপেক্ষায় থাকে তারা কেউ নেই। এই দুর্যোগ আর ট্রেনের গোলমাল দেখে তারাও সব উধাও। এখন উপায়? অনেকের মতো আরো দু একজন পরিস্থিতি বুঝে হাঁটতে শুরু করলো। অনেক খোঁজ নিয়ে জানতে পারলো তারা সব কাছাকাছি যাবে। তাদের সাথে গেলে কিছুটা দূর হেঁটে যাওয়া যাবে। কিন্তু তারপর সেই বিখ্যাত সরকারের বিলের পাশ দিয়ে ভাঙাচোরা কাঁচা রাস্তা পলাশপুরে গিয়ে উঠেছে। মাঝামাঝি স্থানে শ্মশান। নির্জন এই শ্মশানের ধারের পথ দিয়ে সচরাচর কেউ যাতায়াত করে না, করলেও তাও দিনের বেলায়, রাতে কখনোই না। অনেক লোকটির সঙ্গে যাওয়াই ঠিক মনে করলো। এছাড়া আর উপায় কি? আর শ্মশানের ভয়ই বা কিসের? ভূতপ্রেতে বিশ্বাস নেই ওর। অনেক তাদের সঙ্গে হাঁটতে লাগলো। কিছু দূর যাবার পর সবাই যে যার রাস্তায় চলে যেতেই একা হয়ে গেল অনেক। এবার ওর একাই যেতে হবে বাকিটা পথ। রাস্তাটা নির্জন বটে, তবে ভয় নেই। আকাশে আবার মেঘের ঘনঘটা। একবার উপরের দিকে মুখ তুলে চেয়ে দেখল অনেক। ও মূলত গ্রামের ছেলে। মেঘের অবস্থা দেখে বুঝতে পারল এখন বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নেই। অনেকের কাছে পেন্সিল টর্চ ছাড়া কোনো বড় টর্চ নেই। ও সেটা দিয়ে রোগীর মুখের ভিতরে সাধারণত দেখে। এখনও সেটাই বের করলো। সুইচ টিপতেই আলো জ্বলল বটে, কিন্তু আলোটা তেমন স্পষ্ট নয়। সেই আলোতেই পথ চলতে লাগলো অনেক। কিছু দূর যাবার পর অনেক দেখল রাস্তার পাশে একটা শেওড়া গাছ, অজস্র পাতায় ভরা তার ডালপালা। গাছের কাছাকাছি যেতেই অনেক শুনতে পেল এক দুগ্ধপোষ্য শিশুর কান্না। গাছের মাথায় পাতার আড়ালে বসে কাঁদছে, কোকিয়ে কাঁদছে। এ কি অলৌকিক কাণ্ড! কোনো মানুষের সন্তান এখানে আসবে কি করে? ধক করে উঠল বুকটা। পেন্সিল টর্চের আলো ঘুরিয়ে গাছের উপর ফেলল অনেক। না, কিছুই দেখা যাচ্ছে না। কেবলই শুনতে পাচ্ছে একটা কান্না, কেবলই কাঁদছে। বেশ কয়েক মিনিট পর ঘটল ঘটনাটা। একটা শকুন ডানা ঝাপটালো। অনেক ভাবল, ও, এই ব্যাপার। এই গাছে তাহলে শকুনের বাসা। এই কান্না হচ্ছে শকুন ছানার কান্না। কান্নাটা পুরো মানুষের বাচ্চার মতো। অনেক আবার চলতে লাগলো, জোরে জোরে পা ফেলে চলতে লাগলো। হঠাৎ দপ করে কিছু দূরে একটা আলো জ্বলে উঠল। আলোর রংটা বেশ নীলাভ। বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে সেই আলোটা ওর সামনে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। অনেকের বুঝতে অসুবিধা হলো না এটা আলেয়ার আলো। রাতের বেলায় জলাভূমি থেকে উঠে আসা
জ্বলন্ত গ্যাস বিশেষ। এই আলোতে পথ চলা সুবিধা হবে ভেবে অনেক কাছাকাছি যেতে চাইল। ও যত জোরে হাঁটে তার চেয়েও বেশি জোরে হাঁটছে আলেয়া। এভাবে হাঁটতে হাঁটতে অনেক হাজির হলো শ্মশানের কাছে। চারিদিকে ছড়িয়ে আছে লেপ তোষক, ছেঁড়া বালিশের টুকরো, পথের ধারে ভাঙা কলসি, এদিক ওদিক আতপোড়া কাঠ। হঠাৎ ওর নজরে এলো পথের পাশে পড়ে আছে একটা মরার খাটিয়া, আর তার ধারেই পড়ে আছে একটা মরা। আশেপাশে সব যাত্রী নেই, আলেয়ার আলোটাও আর দেখা যাচ্ছে না। ঝড় বৃষ্টির দুর্যোগে দাহ করতে না পেরে ফেলে পালিয়েছে সব। এমনও অসম্ভব নয়, সবই কলেরার মরা। কত আর দাহ করবে তারা? কিন্তু ও কি দেখছে অনেক? মরাটি উঠে বসলো। অনেক স্পষ্ট দেখতে পাচ্ছে মরাটির হাত পা নড়ছে। হঠাৎ মরাটি দরাম করে মাটিতে শুয়ে পড়ল। আবার কিছুক্ষণ পরে উঠে বসল, আবার পুনরায় শুয়ে পড়ল। এই দৃশ্য অনেকের কাছে অনেক অদ্ভুত মনে হলো। সে ডাক্তার, মর্গে কত মরা নিয়ে কাটাছেঁড়া করেছে সে, তাই মরা নিয়ে তার তেমন ভয় নেই। তবে এরকম বারবার উঠে বসা, শুয়ে পড়া এমন সে কখনোই দেখেনি। এই নির্জন শ্মশানে এসে আজ ওকে এই জিনিস প্রত্যক্ষ করতে হলো। যা অনেক প্রত্যক্ষ দেখলেও তা তো বিশ্বাস করতেই হয়। পঞ্জিকাতে লেখা থাকে কত কথা, মৃতের ত্রিপাদ দোষ। ত্রিপাদ দোষ হলে নাকি ঘোর অমঙ্গল। মরাবাসী না করে সেদিনই নাকি দাহ করতে হয়। এটা কি তবে তেমন মরা? দাহ করতে না পারার ফলে ভৌতিক প্রভাবে জীবন্ত হয়ে উঠেছে এই মরা। তবে কি আজ পঞ্জিকার কথাই আজকে ওর বিশ্বাস করতে হবে? অবিশ্বাস করারই বা রাস্তা কোথায়? অনেকের হৃৎপিণ্ড অনেক জোরে ধুকপুক করতে লাগলো। পা থেকে মাথা পর্যন্ত শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল তার। একটা ভয় তাকে ঘিরে ধরেছে। চারিদিকে ঘোর অন্ধকার। এখন হাতের টর্চই ভরসা। বোতাম টিপতে আলো জ্বলে উঠল। বিপদ যা হওয়ার হবে। মরাটির কাছে যেতেই অনেক দেখল একটা কালো কুকুর মরাটির বুকে তার দাঁত দিয়ে মাংস ছিঁড়ে খাচ্ছে। যখনই কুকুরটি মাংস টেনে ছিঁড়ে নিতে চায় তখনই মরাটি উঠে বসে, আর ছেড়ে দিলে আবার শুয়ে পড়ে। কুকুরটি এতক্ষণ ধরে মরাটির মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এবার তার হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক হলো। ভয় দূর হতেই অনেক হেসে উঠল। এই ব্যাপার। কুকুরটি তার হাসির শব্দে ভ্যাবাচেকা খেয়ে দৌড় দিল। অনেক আবার হাঁটতে লাগলো। শ্মশান পার হয়ে চলল সে। অর্ধেক পথ পার হয়ে গেছে সে। আর কিছু পথ গেলেই পলাশপুর। বাবা জানে না যে অনেক যাচ্ছে। তাকে দেখে এই রাতে বাবা নিশ্চয়ই বেশ অবাক হবে। কে কে যায় সামনে? অনেকের বাবার মতো কে যেন হেঁটে চলেছে সামনে। প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা মানুষটা। পরনে ধুতি পাঞ্জাবি, পায়ে চপ্পল, ঠিক তার বাবার মতো। কে কে বাবা যাচ্ছেন? লোকটি পিছন ফিরল না, জুতো পায়ে হেঁটে চলল সে। সেই অবস্থায় উত্তর দিল, হ্যাঁ, আমি। গলার স্বর শুনে বুঝতে অসুবিধা হলো না যে ইনি তার বাবা ভবাতরণ সরকার। তা এই রাত্রে এই শ্মশানের কাছে? বাবা বললেন, গ্রামের কত নিকট লোক মারা যাচ্ছে অনি। এই শ্মশানে তাদের দাহ করার লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। কত মরা দাহ না করে ফেলে রেখে যেতে হচ্ছে। এসব ভাবলেও আমার বুকের ভেতর। কথা আর শেষ করতে পারল না বাবা। কান্নায় তার গলা বুজে আসছিল। অনেক ভালোভাবে চেনে তার নীতিবাচক বাবাকে। এই গ্রামের লোকজন, আকাশ বাতাস, গাছপালা পশু পাখি নিয়েই তার জগৎ।
সবার প্রতি ভালোবাসার জন্যই তিনি গ্রাম ছাড়তে পারেননি। আজ প্রিয়জনদের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি, সেটাই স্বাভাবিক। বাবা চলেছেন। পিছন পিছন অনেক অনেক ডাকলো, বাবা। কি? আমি কিছুদিন পলাশপুরে থাকব। এখানে কলেরার মড়ক চলছে। আপনার চিঠি পেয়েই আমি চলে এলাম। যদি কয়েকদিন চিকিৎসা করে যেতে পারি। এ কথায় তেমন আমল দিলেন না ভবাতরণ সরকার। তিনি ভৎসনা করে বললেন, খোকা, তুই মিথ্যা কথা বলছিস। আমি বেশ ভালোই জানি তুই এখানে থাকতে আসিসনি। তা যদি হতো, আমি সবচেয়ে বেশি আনন্দিত হতাম। অনেক লজ্জা পেল। বাবার উপলব্ধির কাছেও পরাজিত হয়েছে। বাবা তার মিথ্যে প্রস্তাব ধরে ফেলেছে। তাই সে নিঃশব্দে পিছন পিছন চলতে লাগলো। বাড়ি পৌঁছতে আর বেশি বাকি নেই। এমন সময় বাবা বললেন, খোকা, আমি চাষবাস করে যেটুকু উপার্জন করেছি, আমার প্রয়োজনের অতিরিক্ত তা কখনো ব্যয় করিনি। সবটুকু রেখে দিয়েছি একটা মাটির হাঁড়িতে। তা রাখা আছে আমার ঘরের মেঝেতে ঈশান কোণে। সেটুকু তুই নিস। জানি তোর অনেক টাকা, তাও তোকে বলছি, আমার ওই সঞ্চিত অর্থটুকু তুই নিস। বলতে বলতে বাবা ও ছেলে হাজির হলো বাড়ির কাছে। বাড়ির ভিতর বেশ কিছু লোকের আনাগোনা। ভেসে আসছে কিছু লোকের কথাবার্তা। অনেক বলল, বাবা, আমাদের বাড়ির মধ্যে এই রাতে এত লোকজন কেন? ভবাতরণ বাবু উৎফুল্ল হয়ে বলল, যা, ভেতরে যা, গিয়ে দেখ না কি হচ্ছে। আমি একটু পরেশ কাকার বাড়ি থেকে ঘুরে আসি। একটু আগে শুনেছি তার নাকি ভেদবমি হচ্ছে। ডাক্তার অনিক সরকার, এমডি ক্যালকাটা, এফআরসিএস লন্ডন, বাড়ির মধ্যে ঢুকলো। পলাশপুরের গ্রামের কিছু লোক দাঁড়িয়ে। হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখল উঠোনে তুলসী মঞ্চের কাছে খাটিয়ার উপর একটা শবদেহ। সেই শবদেহটি তার বাবার, ভবাতরণ সরকারের। 6 ফুটের কাছাকাছি লম্বা রিজু মানুষটি খাটিয়ায় শুয়ে আছে। এমন দরদি মানুষের শেষ যাত্রায় গ্রামের সরল মানুষজনেরা কি না এসে থাকতে পারে? অনেক বোবা বিস্ময়ে সেদিকে তাকিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে রইলেন।